ভারতীয় সংবিধান বললেই আমাদের মাথায় কি আসে? হয়তো একটা খুব মোটা, কঠিন আইনের বই, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেই সেরকম শুকনো নয়। সত্যি বলতে এটা হলো ১০০ কোটিরও বেশি মানুষকে নিয়ে একটা দেশ চালানোর জন্য সবচেয়ে জরুরি একটা গাইড বুক। তো চলুন আজ এর পাতাগুলো একটু উল্টে দেখা যাক। প্রশ্নটা একবার ভাবুন তো, ১০০ কোটিরও বেশি মানুষ, ২২টারও বেশি সরকারি ভাষা, আরও কত যে ভাষা আর সংস্কৃতি আছে তার তো কোনো হিসেবই নেই। এত বৈচিত্র্যকে এক সুতোয় বেঁধে একটা দেশ চালানো, এটা কি আদৌ সম্ভব? এই বিরাট চ্যালেঞ্জটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। হ্যাঁ, সম্ভব। আর সেই অসম্ভবকে সম্ভব করার উত্তরটা লুকিয়ে আছে এই বিল্ডিংটার ভেতরে। একটাই মাস্টার প্ল্যান, একটাই রুলবুক, সেটাই হলো ভারতের সংবিধান। এটাই সেই নীল নকশা যা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এত ভিন্ন ভিন্ন মানুষকে এক নিয়মে ছাতা তলায় এনেছে। তো এই যে আমরা সংবিধান বা কনস্টিটিউশন বলছি, এর আসল মানেটা কি? চলুন প্রথমে একেবারে গোড়ার কথাগুলো একটু বুঝে নিই। কারণ একটা দেশের ভিত্তি কিভাবে তৈরি হয় সেটা জানাটা কিন্তু খুব জরুরি। সংবিধান মানে হলো দেশের সর্বোচ্চ আইন, মানে এর ওপরে আর কোনো আইন নেই। সহজ কথায় বললে এটা হলো দেশের ইউজার ম্যানুয়াল বা রুল বুক। সরকার কিভাবে চলবে, কার কি ক্ষমতা, আর সবচেয়ে জরুরি দেশের সাধারণ মানুষের অধিকার আর কর্তব্যগুলো কি সবকিছু একেবারে স্পষ্ট করে এখানে লেখা আছে। আচ্ছা, রুল বুক তো হলো, কিন্তু এই রুল বুকটা আমাদের ভারতের প্রত্যেকটা নাগরিককে কি প্রমিস করছে? চলুন এবার সেই প্রতিশ্রুতিগুলোর দিকে তাকানো যাক। আর বিশ্বাস করুন, এটাই সম্ভবত সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। যে কোনো ভালো বইয়ের যেমন একটা সারমর্ম থাকে, সংবিধানেরও আছে। আর সেটাই হলো এর প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বল। এটাকে বলা হয় সংবিধানের আত্মা। কারণ মাত্র কয়েকটা লাইনের মধ্যে পুরো সংবিধানের দর্শন, এর উদ্দেশ্য, এর স্বপ্নটা ধরা আছে যে ভারত ঠিক কেমন একটা দেশ হতে চায়। শুরুটাই দেখুন কি অসাধারণ। আমরা, ভারতের জনগণ, মানে কোনো রাজা, কোনো শাসক বা কোনো বিদেশি শক্তি নয়, বরং আমরা সাধারণ মানুষই এই সংবিধান তৈরি করছি এবং নিজেদেরকে দিচ্ছি। এই একটা লাইনে কিন্তু বলে দেয় যে আসল ক্ষমতাটা কার হাতে, দেশের মানুষের হাতে। কিন্তু এই যে এত সুন্দর সুন্দর কথা বলা হলো প্রস্তাবনায়, এগুলো কি শুধুই কাগজে কলমে থেকে যাবে? না, এই প্রতিশ্রুতিগুলোকে বাস্তব করার জন্যই সংবিধান আমাদের কয়েকটা গ্যারান্টি দিয়েছে। আর সেই গ্যারান্টিগুলোই হলো আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। এগুলো এমন অধিকার যা সরকারও আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে। যেমন ধরুন সমতার অধিকার, মানে আইনের চোখে সবাই সমান, বা স্বাধীনতার অধিকার, নিজের মত প্রকাশ করার, যে কোনো জায়গায় যাওয়ার স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে অধিকার, নিজের ধর্ম পালনের অধিকার। এইগুলোই হলো ভারতীয় গণতন্ত্রের আসল ভিত্তি। এগুলোই নিশ্চিত করে যে কে কোন পরিবারে জন্মেছে বা কার কি ধর্ম, তাতে কিছু এসে যায় না। সবাই মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। বেশ, অধিকার তো দেওয়া হলো, কিন্তু এই অধিকারগুলো রক্ষা করবে কে? দেশটাই বা চলবে কি করে? দেশ চালানোর জন্য যে একটা সিস্টেম বা একটা মেশিনারি দরকার, সেটা কিভাবে তৈরি করা হয়েছে? চলুন এবার সেই ইঞ্জিন রুমের ভেতরে ঢোকা যাক। দেখুন, পুরো সরকারি ক্ষমতাকে ৩টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটা অংশ আইনসভা, যারা আইন বানাবে। দ্বিতীয়টা কার্যনির্বাহী বিভাগ, যারা সেই আইন কার্যকর করবে। আর তৃতীয় বিচার বিভাগ, যারা দেখবে আইনটা ঠিকমতো মানা হচ্ছে কিনা। ক্ষমতার এই ভাগাভাগিটা খুব জরুরি। কেন? যাতে কোনো একটা অংশই বস হয়ে না যায়। অনেকটা গাড়ির মতো স্টিয়ারিং, ইঞ্জিন আর ব্রেক তিনটেই ঠিকঠাক কাজ করলে তবেই গাড়িটা নিরাপদে চলে। এই যে আইন বানানোর কাজ, এটা করে আমাদের সংসদ বা পার্লামেন্ট। এর আবার দুটো ঘর আছে, লোকসভা আর রাজ্যসভা। এই দুটো হাউস মিলে দেশের জন্য সব আইন কানুন তৈরি করে। আর শুধু তাই নয়, সরকারের কাজকর্মের ওপরেও এরা কড়া নজর রাখে। আর বিচার বিভাগ, যার মাথায় রয়েছে সুপ্রিম কোর্ট, তাকে কিন্তু একদম স্বাধীন রাখা হয়েছে। এর কারণটা খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, তাহলে তো সে সরকারের বিরুদ্ধে রায় দিতে ভয় পাবে। তাই এর স্বাধীনতা নিশ্চিত করে যে আইন সবার জন্য সমান। দেশের প্রধানমন্ত্রী হন বা একজন সাধারণ নাগরিক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আচ্ছা,
এবার একটা খুব মজার কিন্তু একটু জটিল বিষয়ে আসা যাক। ভারত তো একটা বিশাল দেশ। এখানে একটা কেন্দ্রীয় সরকার আছে দিল্লিতে, আবার প্রত্যেকটা রাজ্যেও আলাদা আলাদা সরকার আছে। তো এদের মধ্যে ক্ষমতার ভাগাভাগিটা হয় কিভাবে? কে কোন কাজটা করবে সেটা ঠিক হয় কি করে? এই সিস্টেমটাকে বলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেল সিস্টেম। এর মূল আইডিয়াটা হলো যে কাজগুলো পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ, যেমন দেশের সুরক্ষা, অন্য দেশের সাথে সম্পর্ক বা টাকা পয়সার ব্যাপার, সেগুলো দেখবে কেন্দ্রীয় সরকার। আর যেগুলো স্থানীয় স্তরের বিষয়, যেমন রাজ্যের পুলিশ, চাষবাস বা স্বাস্থ্য, সেগুলোর দায়িত্ব থাকবে রাজ্য সরকারের হাতে। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 3টে লিস্ট আছে। ইউনিয়ন লিস্টের বিষয়গুলো, যেমন প্রতিরক্ষা, পুরোপুরি কেন্দ্রের হাতে। স্টেট লিস্টের বিষয়, যেমন পুলিশ, সেটা রাজ্যের। আর একটা আছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা, যেমন শিক্ষা। এগুলোর ক্ষেত্রে কেন্দ্র আর রাজ্য দুজনই আইন বানাতে পারে। কাজের এই পরিষ্কার ভাগাভাগি আছে বলেই এত বড় একটা দেশ মোটামুটি মসৃণভাবে চলতে পারে। এতক্ষণ তো আমরা সংবিধানের কাঠামো নিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটা কিন্তু কোনো পাথরে খোদাই করা নিয়মের বই নয়, বরং ভারতীয় সংবিধান একটা জীবন্ত জিনিসের মতো। সময়ের সাথে সাথে এটা শ্বাস নেয়, নিজেকে বদলায়, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। আর এই বদলানোর উপায়টা কি? উপায়টা হলো অ্যামেন্ডমেন্ট বা সংশোধন। ভাবুন, যে নিয়মগুলো ১৯৫০ সালে তৈরি হয়েছিল, আজকের দিনে তার অনেকগুলোই হয়তো অচল। সমাজ বদলায়, প্রযুক্তি বদলায়, মানুষের চিন্তাভাবনা বদলায়। তাই সংবিধানকে সময়ের সাথে সাথে বদলানোর বা আপডেট করার একটা ব্যবস্থা রাখা হয়েছে। কতবার বদলানো হয়েছে জানেন? ১০০রও বেশি বার। এই সংখ্যাটাই বলে দেয় যে আমাদের সংবিধান কতটা ফ্লেক্সিবল। এটা সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। যখনই মনে হয়েছে কোনো নিয়ম বদলানো দরকার, সেটা করা হয়েছে। কিন্তু সবসময় তো আর পরিস্থিতি স্বাভাবিক থাকে না, তাই না? ধরুন, দেশে যুদ্ধ লাগলো বা খুব বড় কোনো গোলযোগ শুরু হলো। সেই রকম সংকটময় পরিস্থিতির জন্যও কিন্তু সংবিধানের একটা প্ল্যান বি আছে, আর সেটাকেই বলা হয় জরুরি অবস্থা সংক্রান্ত বিধান বা ইমার্জেন্সি প্রভিশনস। স্বাভাবিক সময়ে ক্ষমতার যে ভারসাম্য থাকে, জরুরি অবস্থার সময় সেটা কিন্তু পুরোপুরি বদলে যায়। এই স্লাইডে দেখুন, স্বাভাবিক সময়ে রাজ্যগুলোর নিজের বিষয়ে আইন বানানোর ক্ষমতা থাকে, কিন্তু জরুরি অবস্থায় কেন্দ্র সরকারও সেই বিষয়ে আইন বানাতে পারে। এমনকি আমাদের কিছু মৌলিক অধিকারও তখন সাময়িকভাবে কেড়ে নেওয়া হতে পারে। দেশের সুরক্ষাকেই তখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এবং এটা খুব খুব জরুরি। দেশ যতই সংকটের মধ্যে থাকুক না কেন, দুটো মৌলিক অধিকার কোনো অবস্থাতেই কেড়ে নেওয়া যায় না। একটা হলো বেঁচে থাকার অধিকার, আর অন্যটা ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। মানে, রাষ্ট্র কখনোই বলতে পারে না যে সে আপনার জীবন নিয়ে নেবে। এটাই প্রমাণ করে যে সংবিধান মানুষের অধিকারকে কতটা ঊর্ধ্বে রাখে। তাহলে সবশেষে এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে, ভারত তো এগোচ্ছে, বদলাচ্ছে। এই বদলে যাওয়া ভারতের জন্য আমাদের সংবিধানের পরের বড় প্রতিশ্রুতিটা কি হতে পারে? এই জীবন্ত দলিলটা ভবিষ্যতে আমাদের জন্য আর কোনো নতুন দরজা খুলে দেবে? এটা একটা এমন প্রশ্ন যার উত্তর আমরা সবাই মিলেই খুঁজব। ভারতীয় সংবিধান বললেই আমাদের মাথায় কি আসে? হয়তো একটা খুব মোটা, কঠিন আইনের বই, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেই সেরকম শুকনো নয়। সত্যি বলতে এটা হলো ১০০ কোটিরও বেশি মানুষকে নিয়ে একটা দেশ চালানোর জন্য সবচেয়ে জরুরি একটা গাইড বুক। তো চলুন আজ এর পাতাগুলো একটু উল্টে দেখা যায়। প্রশ্নটা একবার ভাবুন তো, ১০০ কোটিরও বেশি মানুষ, ২২টারও বেশি সরকারি ভাষা, আরও কত যে ভাষা আর সংস্কৃতি আছে তার তো কোনো হিসেবই নেই। এত বৈচিত্র্যকে এক সুতোয় বেঁধে একটা দেশ চালানো, এটা কি আদৌ সম্ভব? এই বিরাট চ্যালেঞ্জটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। হ্যাঁ, সম্ভব। আর সেই অসম্ভবকে সম্ভব করার উত্তরটা লুকিয়ে আছে এই বিল্ডিংটার ভেতরে। একটাই মাস্টার প্ল্যান, একটাই রুলবুক, সেটাই হলো ভারতের সংবিধান। এটাই সেই নীল নকশা যা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এত ভিন্ন ভিন্ন মানুষকে এক নিয়মে ছাতা তলায় এনেছে। তো এই যে আমরা সংবিধান বা কনস্টিটিউশন বলছি, এর আসল মানেটা কি? চলুন প্রথমে একেবারে গোড়ার কথাগুলো একটু বুঝে নিই। কারণ একটা দেশের ভিত্তি কিভাবে তৈরি হয় সেটা জানাটা কিন্তু খুব জরুরি। সংবিধান মানে হলো দেশের সর্বোচ্চ আইন, মানে এর ওপরে আর
কোনো আইন নেই। সহজ কথায় বললে এটা হলো দেশের ইউজার ম্যানুয়াল বা রুল বুক। সরকার কিভাবে চলবে, কার কি ক্ষমতা, আর সবচেয়ে জরুরি দেশের সাধারণ মানুষের অধিকার আর কর্তব্যগুলো কি সবকিছু একেবারে স্পষ্ট করে এখানে লেখা আছে। আচ্ছা, রুল বুক তো হলো, কিন্তু এই রুল বুকটা আমাদের ভারতের প্রত্যেকটা নাগরিককে কি প্রমিস করছে? চলুন এবার সেই প্রতিশ্রুতিগুলোর দিকে তাকানো যাক। আর বিশ্বাস করুন, এটাই সম্ভবত সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। যে কোনো ভালো বইয়ের যেমন একটা সারমর্ম থাকে, সংবিধানেরও আছে। আর সেটাই হলো এর প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বল। এটাকে বলা হয় সংবিধানের আত্মা, কারণ মাত্র কয়েকটা লাইনের মধ্যে পুরো সংবিধানের দর্শন, এর উদ্দেশ্য, এর স্বপ্নটা ধরা আছে যে ভারত ঠিক কেমন একটা দেশ হতে চায়। শুরুটাই দেখুন কি অসাধারণ। আমরা, ভারতের জনগণ, কোনো রাজা, কোনো শাসক বা কোনো বিদেশি শক্তি নয়, বরং আমরা সাধারণ মানুষই এই সংবিধান তৈরি করছি এবং নিজেদেরকে দিচ্ছি। এই একটা লাইনে কিন্তু বলে দেয় যে আসল ক্ষমতাটা কার হাতে, দেশের মানুষের হাতে। কিন্তু এই যে এত সুন্দর সুন্দর কথা বলা হলো প্রস্তাবনায়, এগুলো কি শুধুই কাগজে কলমে থেকে যাবে? না, এই প্রতিশ্রুতিগুলোকে বাস্তব করার জন্যই সংবিধান আমাদের কয়েকটা গ্যারান্টি দিয়েছে। আর সেই গ্যারান্টিগুলোই হলো আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। এগুলো এমন অধিকার যা সরকারও আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে। যেমন ধরুন সমতার অধিকার, আইনের চোখে সবাই সমান, বা স্বাধীনতার অধিকার, নিজের মত প্রকাশ করার, যে কোনো জায়গায় যাওয়ার স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে অধিকার, নিজের ধর্ম পালনের অধিকার। এইগুলোই হল ভারতীয় গণতন্ত্রের আসল ভিত্তি। এগুলোই নিশ্চিত করে যে কে কোন পরিবারে জন্মেছে বা কার কি ধর্ম, তাতে কিছু এসে যায় না। সবাই মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। বেশ, অধিকার তো দেওয়া হলো, কিন্তু এই অধিকারগুলো রক্ষা করবে কে? দেশটাই বা চলবে কি করে? দেশ চালানোর জন্য যে একটা সিস্টেম বা একটা মেশিনারি দরকার, সেটা কিভাবে তৈরি করা হয়েছে? চলুন এবার সেই ইঞ্জিন রুমের ভেতরে ঢোকা যাক। দেখুন, পুরো সরকারি ক্ষমতাকে ৩টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটা অংশ আইনসভা, যারা আইন বানাবে। দ্বিতীয়টা কার্যনির্বাহী বিভাগ, যারা সেই আইন কার্যকর করবে। আর তৃতীয় বিচার বিভাগ, যারা দেখবে আইনটা ঠিকমতো মানা হচ্ছে কিনা। ক্ষমতার এই ভাগাভাগিটা খুব জরুরি। কেন? যাতে কোনো একটা অংশই বস হয়ে না যায়। অনেকটা গাড়ির মতো স্টিয়ারিং, ইঞ্জিন আর ব্রেক তিনটেই ঠিকঠাক কাজ করলে তবেই গাড়িটা নিরাপদে চলে। এই যে আইন বানানোর কাজ, এটা করে আমাদের সংসদ বা পার্লামেন্ট। এর আবার দুটো ঘর আছে, লোকসভা আর রাজ্যসভা। এই দুটো হাউস মিলে দেশের জন্য সব আইন কানুন তৈরি করে। আর শুধু তাই নয়, সরকারের কাজকর্মের ওপরেও এরা কড়া নজর রাখে। আর বিচার বিভাগ, যার মাথায় রয়েছে সুপ্রিম কোর্ট, তাকে কিন্তু একদম স্বাধীন রাখা হয়েছে। এর কারণটা খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, তাহলে তো সে সরকারের বিরুদ্ধে রায় দিতে ভয় পাবে। তাই এর স্বাধীনতা নিশ্চিত করে যে আইন সবার জন্য সমান। দেশের প্রধানমন্ত্রী হন বা একজন সাধারণ নাগরিক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। আচ্ছা, এবার একটা খুব মজার কিন্তু একটু জটিল বিষয়ে আসা যাক। ভারত তো একটা বিশাল দেশ। এখানে একটা কেন্দ্রীয় সরকার আছে দিল্লিতে, আবার প্রত্যেকটা রাজ্যেও আলাদা আলাদা সরকার আছে। তো এদের মধ্যে ক্ষমতার ভাগাভাগিটা হয় কিভাবে? কে কোন কাজটা করবে সেটা ঠিক হয় কি করে? এই সিস্টেমটাকে বলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেল সিস্টেম। এর মূল আইডিয়াটা হলো যে কাজগুলো পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ, যেমন দেশের সুরক্ষা, অন্য দেশের সাথে সম্পর্ক বা টাকা পয়সার ব্যাপার, সেগুলো দেখবে কেন্দ্রীয় সরকার। আর যেগুলো স্থানীয় স্তরের বিষয়, যেমন রাজ্যের পুলিশ, চাষবাস বা স্বাস্থ্য, সেগুলোর দায়িত্ব থাকবে রাজ্য সরকারের হাতে। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 3টে লিস্ট আছে। ইউনিয়ন লিস্টের বিষয়গুলো, যেমন প্রতিরক্ষা, পুরোপুরি কেন্দ্রের হাতে। স্টেট লিস্টের বিষয়, যেমন পুলিশ, সেটা রাজ্যের। আর একটা আছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা, যেমন শিক্ষা। এগুলোর ক্ষেত্রে কেন্দ্র আর রাজ্য দুজনই আইন বানাতে পারে। কাজের এই পরিষ্কার ভাগাভাগি আছে বলেই এত বড় একটা দেশ মোটামুটি মসৃণভাবে চলতে পারে। এতক্ষণ তো আমরা সংবিধানের কাঠামো নিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটা কিন্তু কোনো পাথরে খোদাই করা নিয়মের বই নয়,
বরং ভারতীয় সংবিধান একটা জীবন্ত জিনিসের মতো। সময়ের সাথে সাথে এটা শ্বাস নেয়, নিজেকে বদলায়, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। আর এই বদলানোর উপায়টা কি? উপায়টা হলো অ্যামেন্ডমেন্ট বা সংশোধন। ভাবুন, যে নিয়মগুলো ১৯৫০ সালে তৈরি হয়েছিল, আজকের দিনে তার অনেকগুলোই হয়তো অচল। সমাজ বদলায়, প্রযুক্তি বদলায়, মানুষের চিন্তাভাবনা বদলায়। তাই সংবিধানকে সময়ের সাথে সাথে বদলানোর বা আপডেট করার একটা ব্যবস্থা রাখা হয়েছে। কতবার বদলানো হয়েছে জানেন? ১০০রও বেশিবার। এই সংখ্যাটাই বলে দেয় যে আমাদের সংবিধান কতটা ফ্লেক্সিবল। এটা সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। যখনই মনে হয়েছে কোনো নিয়ম বদলানো দরকার, সেটা করা হয়েছে। কিন্তু সবসময় তো আর পরিস্থিতি স্বাভাবিক থাকে না, তাই না? ধরুন, দেশে যুদ্ধ লাগলো বা খুব বড় কোনো গোলযোগ শুরু হলো। সেই রকম সংকটময় পরিস্থিতির জন্যও কিন্তু সংবিধানের একটা প্ল্যান বি আছে, আর সেটাকেই বলা হয় জরুরি অবস্থা সংক্রান্ত বিধান বা ইমার্জেন্সি প্রভিশনস। স্বাভাবিক সময়ে ক্ষমতার যে ভারসাম্য থাকে, জরুরি অবস্থার সময় সেটা কিন্তু পুরোপুরি বদলে যায়। এই স্লাইডে দেখুন, স্বাভাবিক সময়ে রাজ্যগুলোর নিজের বিষয়ে আইন বানানোর ক্ষমতা থাকে, কিন্তু জরুরি অবস্থায় কেন্দ্র সরকারও সেই বিষয়ে আইন বানাতে পারে। এমনকি আমাদের কিছু মৌলিক অধিকারও তখন সাময়িকভাবে কেড়ে নেওয়া হতে পারে। দেশের সুরক্ষাকেই তখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এবং এটা খুব খুব জরুরি। দেশ যতই সংকটের মধ্যে থাকুক না কেন, দুটো মৌলিক অধিকার কোনো অবস্থাতেই কেড়ে নেওয়া যায় না। একটা হলো বেঁচে থাকার অধিকার, আর অন্যটা ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। মানে রাষ্ট্র কখনোই বলতে পারে না যে সে আপনার জীবন নিয়ে নেবে। এটাই প্রমাণ করে যে সংবিধান মানুষের অধিকারকে কতটা ঊর্ধ্বে রাখে। তাহলে সবশেষে এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে, ভারত তো এগোচ্ছে, বদলাচ্ছে। এই বদলে যাওয়া ভারতের জন্য আমাদের সংবিধানের পরের বড় প্রতিশ্রুতিটা কি হতে পারে? এই জীবন্ত দলিলটা ভবিষ্যতে আমাদের জন্য আর কোন নতুন দরজা খুলে দেবে? এটা একটা এমন প্রশ্ন যার উত্তর আমরা সবাই মিলেই খুঁজব।